সন্ত্রাস থেকে আপনাকে রক্ষা করছে এটা প্রমাণ করার জন্য সে শনৈ শনৈ বিভিন্ন রকম থিয়েটার, বিভিন্ন রকম নাটক করে যাচ্ছে। এই কিন্তু রাষ্ট্র আপনার। এখন ভাবেন এই রাষ্ট্রকে আপনি বদলাবেন কি করে? এই রাষ্ট্রকে আপনি বদলাবার কোনো উপায় আছে? কি করে বদলাবেন? তো সেই পরিপ্রেক্ষিতে আমার প্রস্তাবনা হলো, যদি আমাদের জন্য এখন অপূর্ণ গণ-অভ্যুত্থান থেকে যদি পূর্ণ বিজয় নিতে চাই, আমাদের চ্যালেঞ্জ অনেক বড়। এই চ্যালেঞ্জটা শুরু হবে, আমি শুরুতে বলেছি, বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক জায়গা থেকে। এই যে আলোচনাটা করছি সবই কিন্তু বুদ্ধিবৃত্তিক আলোচনার অংশ। এটা গ্রামে গ্রামে বিভিন্ন কলেজে তরুণদের মধ্যে এই আলোচনাগুলো আমাদের ছড়িয়ে দিতে হবে, এবং একই সঙ্গে রাষ্ট্র সংক্রান্ত যে সকল আলোচনা আমাদের বিভিন্ন ক্ষেত্রে পাশ্চাত্যে গড়ে উঠেছে, এটা আমাদেরকে ক্রিটিক্যালি পড়তে হবে, ক্রিটিক্যালি জানতে হবে এবং মোকাবেলা করতে হবে। যেমন ধরুন রুশোর গণ অভিপ্রায়ের ধারণা, যেটা আমি এখানে আলোচনা করেছি, আপনারা যখন ছাপাও আপনারা পাবেন কেমন। এবং রুশো যেটা চেয়েছেন যে তিনি গণ অভিপ্রায় হচ্ছে যে জনগণের একটা সম্মিলিত একটা সামষ্টিক একটা ইচ্ছা, কিন্তু এই ইচ্ছা কি করে গড়ে ওঠে এ সম্পর্কে তার বইয়ে আমরা কিছু খুঁজে পাই না। আমরা এবার আমাদের এমপিরিক্যাল অভিজ্ঞতা দেখেছি এই ইচ্ছা গড়ে ওঠে কিন্তু গণ আন্দোলনের মধ্যে, এবং গণ আন্দোলনের মধ্যে দিয়ে যখন গণ আন্দোলন সুনির্দিষ্টভাবে তার শত্রু যার বিরুদ্ধে সে দাঁড়ায় এবং নিজেকে একত্রিত করে, নিজেকে গোষ্ঠীবদ্ধ করে, ওটার মধ্য দিয়ে তার সাধারণ ইচ্ছাটা দানা লাভ করে। কিরকম? ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সে লড়ছে, তাহলে জনগণ বলতে আমরা কি বুঝবো? তারাই জনগণ যারা ওই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়ছে, আর বাকি যারা তারা কিন্তু জনগণ না। এটা খেয়াল খুব গুরুত্ব। আমরা যদি এখন জনগণ বলে খুব বিমূর্তভাবে একটা কথা ব্যবহার করি, জনগণ বিমূর্ত কোনো ধারণা না। জনগণ মানে তারাই এই জুলাই গণ-অভ্যুত্থানে যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়েছে এবং লড়বে, আর যারা লড়ে নাই তারা কিন্তু জনগণের অন্তর্গত না। ফলে আগামী দিনে যে জনগণকে নিয়ে আপনি যে রাষ্ট্রটা গড়ে তুলবেন, সেই রাষ্ট্রটা গড়ে তুলতে হলে আপনাকে অবশ্যই ফ্যাসিস্ট শক্তির দোসরদের তাদেরকে বাদ দিতে হবে। যেমন ধরুন আপনারা যখন ৭১ যুদ্ধের পরে আপনাকে বলেছেন যে পাকিস্তানের এখনো জনগণের অন্তর্গত, আপনাকে বলেন কেউ পাকিস্তানের জনগণ কি জনগণ? আমরা চোখে এখন, কিন্তু ৭১ আগেতে তারাও জনগণ ছিল। তাহলে জনগণ ধারণাটা একটা ফিক্স ধারণা, এটা না কিন্তু। ফলে ভাবতে হবে যে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা যারা জড়েছি আমরা জনগণ। তাহলে কি আমরা আওয়ামী লীগকে বাদ দিব, ছাত্রলীগকে বাদ দিব, অন্য সকল ফ্যাসিস্টকে বাদ দিব? না, এটা বলি না। যদি তাদেরকে আপনি অন্তর্ভুক্ত করতে হয় তাহলে তাদেরকে আমরা রি-এডুকেশন একটা প্রসেস আপনার থাকতে হবে। যে কারণে আমি শুরু থেকে বারবার বলেছি আমাদের একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল দরকার অবিলম্বে। কারণ এর মধ্য দিয়ে যারা ভুল করেছে, সে কেন ভুল করেছে সে নিজে উপলব্ধি করবে, এবং আমরা সত্য আসলে কি ঘটেছে। একটা মানুষকে যখন আপনি ধরে নিয়ে গুম করছেন, আদেশ শুনে, একজনের আদেশ অনুসারে আপনি কাজটা করছেন, সে কিন্তু আদেশ পালন করছে, আপনি তাকে ফাঁসি দিতে পারেন। শেখ হাসিনা বসে আছে দিল্লিতে, ওরা তো ছাড়বে না, তবে ওই লোকটাকে ফাঁসি দিচ্ছেন, কিন্তু দিতে পারেন, কিন্তু এটার দ্বারা কিন্তু সমাজের ক্ষত কিন্তু নিরাময় হবে না। ফলে নেলসন ম্যান্ডেলা একটা খুব ভালো বুদ্ধি বের করেছে, যে দেখো আসো আমরা ট্রুথটা জানি, সত্যটা জানি, আমরা কথা বলতে দিই, যে অপরাধ করেছে সেও বলুক সে কেন অপরাধটা করেছে, আর যে ক্ষতিগ্রস্ত সেও শুনুক, তারা কান্নাকাটি করুক, পরস্পরকে চিনুক, বুঝুক, তার মধ্যে দিয়ে এই যে ক্ষতটা নিরাময় হবে। হয়তোবা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে অপরাধীকে ক্ষমা করে দিতে পারে। ফলে ট্রুথ এবং জাস্টিস, এই যে ক্ষমা করে দেবার একটা শর্ত তৈরি করা, বুদ্ধিবৃত্তিক, আবেগের, সাংস্কৃতিক শর্ত তৈরি করা, এটা কিন্তু রাষ্ট্র গঠনের অত্যন্ত অপরিহার্য উপাদান। আমি এই যে রিকনসিলিয়েশন এবং রিকনসিলিয়েশন কথা বারবার বলে গেছি, আমি আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে অদ্ভুতভাবে আমরা কোনো সাড়া পাইনি। তারা কি ধরনের প্রশ্ন করেন, আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করতে চান? অবশ্যই চাই।
যদি কুক্লাস ক্লান যদি নিষিদ্ধ থাকতে পারে, যদি জার্মান নাৎসি পার্টি নিষিদ্ধ থাকতে, তো আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, অসুবিধার কথা। কিন্তু আমাদের যেটা দরকার, আমি তো শুধু নিষিদ্ধ করে তো আমি থাকছি না। যদি দর্শন আমার বিষয় হয়, সমাজ গঠন, রাষ্ট্র গঠন আমার কাজ হয়, আমি অবশ্যই ট্রুথ অ্যান্ড জাস্টিসের মতোই একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন অফ দ্য কাউন্সিল চাই। তো সেইভাবে আমরা আসলে এগিয়ে যাব। এখন রুশোর এই যে আপনার তার যে গণ অভিপ্রায়ের যে ধারণা, সেই গণ অভিপ্রায়ের ধারণাটা সে কারণে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখব যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা, এবং সেটা আমাদের এই গণ অভিপ্রায়টা কিন্তু তৈরি হয়, গণ অভিপ্রায়টা তৈরি হয় জনগণের বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের দ্বারা। আপনারা হয়তো কিছুটা ক্ষুদ্র হলেও আমাকে একটা কৃতিত্ব দেবেন যে দীর্ঘকাল আমি আমাদের সমাজের বিভাজন, ধর্ম বনাম সেকুলারিজম, এই বিভাজনের বিরুদ্ধে, এই বাইনারির বিরুদ্ধে লড়াই করেছি। ধর্ম বনাম সেকুলারিজম, এই বিভাজন থেকে আমাদের মুক্ত হতে হবে, এটা আমাদের এখনকার সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক কাজ। কিন্তু খেয়াল করেন, এই বিভাজন থেকে মুক্ত হয়ে আমরা যখনই একটা গণ অভ্যুত্থান করলাম, সঙ্গে সঙ্গে আমরা ধর্মবাদী ফ্যাসিস্টদের দুটো রূপ দেখছি না চোখের সামনে। তাহলে এটা তো বাঙালি জাতিবাদেরই আরেকটা রূপ, তার বিরুদ্ধে তো লড়াই করতে হবে। আমরা তো দেখছি না বুদ্ধিবৃত্তির মহলে তার জন্য খুব একটা লড়াই আমরা দেখছি না, এটাকে সমাধান করবার আমরা কোনো পথ দেখছি না। সনাতন ধর্মাবলম্বীরা তারা অত্যন্ত ন্যায্যভাবে, যেহেতু একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, অত্যন্ত ন্যায্য কারণে তারা তাদের দাবি দেওয়া নিয়ে আসবে, কারণ এর জন্যই আমরা লড়াই করছি। আমরা সমাবেশের অধিকার চাই, কথা বলার অধিকার চাই। তাদের অনেক কথা পছন্দ নাও হতে পারে, কিন্তু এইটা বলবার, কথা বলবার অধিকার তাদেরকে দিতে হবে। যেই বলো অধিকারটা দিতে হবে, কিন্তু দিয়ে কি করো? কিছু করে বসে থাকবো না, বসে থাকবো না, আমরা নেগোসিয়েট করবো, আমরা কথা বলবো যে তুমি যে দাবি দেওয়া দিয়েছ, সেই দাবি দেওয়াগুলো সবটা আমাদের কাছে গ্রহণযোগ্য না, কারণ আমরা সমষ্টির সকলের মধ্যে আমরা থাকতে চাই। তারা কি একদিনের জায়গায় 5 দিন ধরুন ছুটি চেয়েছে। আরে ভাই, আমি তো তার পক্ষে, ঠিক আছে 5 দিন দিবে না তো 3 দিন দেন, নেগোসিয়েট করা পসিবল। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, তারা কিন্তু কোনো পলিটিক্যাল দাবি তুলে নেয়। যে খেয়াল করেন, আপনি করেন, আপনি কোনো পলিটিক্যাল দাবি তারা তুলে নেয়। এমন না যে যে দাবি নিয়ে আপনি আলোচনা করতে পারেন, আপনি একটা বোর্ড তো বসাতেই পারেন, সংখ্যালঘু বোর্ড বা সনাতন ধর্মাবলম্বী বোর্ডের বোর্ড বিভিন্নভাবে প্রতিটা দেশে আছে। তাহলে আমরা যেটা সমাধান করতে পারি, সেটাকে সমাধান আমরা কেন করতে পারিনি? কারণ ধর্মবাদী দুটো ফ্যাসিস্ট ধারা একই সঙ্গে মাথাচাড়া দিয়ে হচ্ছে। যখন বাঙালি জাতিবাদী ধারা পরাস্ত হয়েছে সাময়িক, এবং সে বাঙালি জাতিবাদী ধারা একই সঙ্গে এই দুটো ধারার সঙ্গে কিন্তু মিশছে, তাদের কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু সহায়তা করছে। তাহলে আমরা মনে করি যে এই বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং এটাই আমাদের স্পষ্ট করা, পরিচ্ছন্ন করা বুদ্ধিজীবীরা দায়িত্ব হিসাবে করবো। রুশোর পরে আমি আলোচনা করেছি হেগেলের গণ অভিপ্রায় নিয়ে। হেগেলের সঙ্গে রুশোর বেশ মৌলিক অনেক তফাৎ আছে, কারণ হেগেল মনে করতেন রাষ্ট্রটা আমাদের নৈতিক, নৈতিক বলে শব্দ বলেন এথিকো লিগাল, মানে এথিক্স এবং আইন, বা এথিক্সের একটা অভিব্যক্তি। বা আরো সহজ করে বুঝতে গেলে তিনি আসলে বোঝাতে চেয়েছেন আমাদের যে সংস্কৃতি, আমাদের যে নীতি নৈতিকতা, আমরা যেমন করে মানুষের সঙ্গে পরস্পরের সঙ্গে সম্পর্ক রচনা করতে চাই, তারই একটা অভিব্যক্তি, একটা চূড়ান্ত অভিব্যক্তি হিসেবে রাষ্ট্র গড়ে ওঠে। ফলে রুশোর জেনারেল উইল থেকে হেগেলের রাষ্ট্রের ধারণাটা একটু আলাদা, কিন্তু একই সঙ্গে এটা অত্যন্ত ইন্টারেস্টিং যে আমরা জানি যে কেন আমাদের জন্য ইন্টারেস্টিং, যে হেগেলের এই ধারণাটা যে রাষ্ট্র একটা এথিক্যাল স্ফিয়ার, একটা নীতি নৈতিকতার একটা নৈর্ব্যক্তিক প্রতিষ্ঠান, নৈর্ব্যক্তিকভাবে সে হাজির হয়েছে। কার্ল মার্কস এটা কিন্তু রাজি না, তিনি এটা আবার খুব ঘোর সমালোচনা করেছেন, এবং তারও একটা আলোচনা আমি আমার এই লেখাতে দিয়েছি। আপনাদেরকে মার্কসের আপত্তিটার কথা ছিল, মার্কসের আপত্তি ছিল, মার্কস বলছে না, এই যে রাষ্ট্র বলছে এথিক্যালি একেবারে সমাজের উপরে সে আছে, তার এথিকো লিগাল ইনস্টিটিউশন আকারে রাষ্ট্র এরকম না। কারণ রাষ্ট্রের উৎপত্তির যে কারণ সেটা হলো কি, সেটা হলো
আমাদের অর্থনৈতিক সম্পর্ক, আমাদের জগতের সঙ্গে আমাদের যে জীবনযাপনের সঙ্গে উৎপাদনের সম্পর্ক। এই সম্পর্কর মধ্য দিয়ে সমাজের যে দ্বন্দ্ব সংঘাতটা তৈরি হয় বিভিন্ন শ্রেণীর মধ্যে, সে বিভিন্ন শ্রেণীর সংঘাতের কারণে রাষ্ট্র হাজির থাকে। মার্ক্সের দাবি হলো এগুলো রাষ্ট্রতত্ত্ব রাষ্ট্রকে একটি স্বায়ত্ত শাসিত নৈতিক এবং আত্মিক চেতনার কাঠামো হিসেবে দেখিয়েছে। আত্মিক চেতনা সংস্কৃতে বললে আমরা বুঝি তাড়াতাড়ি। আমি যদি এখন রুহানিয়াত বলতেন, আপনাকে তো আমাকে ইসলামী মৌলবাদী বলতেন। শব্দ কিন্তু একটাই, রুহানিয়াত মানে স্পিরিচুয়াল একটা বাংলা ব্যবহার করতে পারেন, আর বেশি সুন্দর না। ফলে স্পিরিচুয়ালিটি মানে রুহানি কর্তব্য। আরো সেকুলার ভাষা চাইলে আপনাদেরকে বলতে পারে আত্মার যত্ন। আমার মধ্যে একটা আমি আছে, এই আমির আমি যত্ন করতে চাই। আমার শরীরে যেমন যত্ন করি তেমনি আমার একটা আত্মার যত্ন লাগে। তো আত্মার যত্ন করে ধর্ম, আত্মার যত্ন করে আধ্যাত্মিকতা। ফলে আধ্যাত্মিকতার প্রতি যে আপনাদের এই যে একটা অনেকের আমাদের যে একটা সেন্সিটিভিটি একটুখানি কি বলে আমাদের জ্বালা পড়া আছে, এখান থেকে মুক্ত হতে হবে। আত্মার যত্ন অত্যন্ত ইহলৌকিক ব্যাপার, কারণ প্রতিদিনই কিন্তু আপনি আত্মার যত্ন করছেন। যদি আত্মার যত্ন যারা করেন না তারা দেখবেন যে শেষ মধ্যে ডাক্তারের কাছে যাচ্ছেন কি জন্য, কনসালটেশনের জন্য, এবং হয়তোবা শেষ মধ্যে বিভিন্ন রকম ওষুধ, ঘুমের ওষুধ থেকে আরম্ভ করে নিউরোসিস থেকে নানা রকম ওষুধের মধ্যে আপনি পড়বেন। ধর্ম কিন্তু আপনার আত্মার যত্ন করে। রুহানিয়ত তাই। রুহানিয়তের মানে যে কোনো স্পিরিচুয়াল মানে হলো আপনি মধ্যে শরীর এবং মন দুটো আছে, আপনার মনের যত্ন করতে হবে। মনের যত্ন করলেও কিছু তরিকা আছে, কিছু পদ্ধতি আছে, আপনি সেই তরিকা এবং পদ্ধতি অনুসরণ করলে আপনার মনের যত্ন হয়। ঠিক তেমনি মনের যত্ন করবার আরেকটা অত্যন্ত অত্যন্ত ভালো, অত্যন্ত শক্তিশালী এবং সক্রিয় হাতিয়ার, এটার নাম কি জানেন? ভাবতে থাকেন। জি, সংস্কৃতি। শোনা, আপনি দেখবেন যার মন খারাপ লাগে গান শুনেন, আপনি দেখবেন যার মন খারাপ লাগে কেউ আড্ডা মারেন। আড্ডা কিন্তু সংস্কৃতির অংশ। বন্ধুদের সঙ্গে আড্ডা মারেন আপনি খেতে যান কোনো রেস্টুরেন্টে। ফলে খেয়াল করুন কালচার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মার যত্নের জন্য। বন্ধুদের সঙ্গে থাকতে চাই কেন? আত্মার যত্নের জন্য। বন্ধুকে ভালোবাসি কেন? আত্মার যত্নের জন্য। ফলে আপনারা এই সেকুলার বনাম এই কি বলে রিলিজিয়াস এরকম বাইনারি দিয়ে ঢুকবেন না দয়া করে। এগুলো বাদ দেন, এগুলো প্রাচীন জিনিস, এগুলো আজকাল কেউ করে না। আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন। যদি আপনি মনে করেন এটাকে আপনি একটা আধ্যাত্মিক কাজে হাজিরকরণ করেন না, অসুবিধা নেই। তাকেও চিনে, তার একটা ভাষা আছে আলাদা, সে একটা ভাষা, একটা আধ্যাত্মিক ভাষা সে ব্যবহার করে, পীর মুর্শিদ ফকির দরবেশ করে, অসুবিধা কি আছে? করুক সে। আপনি যদি সত্যিকারের বুদ্ধিবৃত্তিক ভূমিকা পালন করতে চান, সেই ভাষার মধ্যে আপনি খুঁজে বের করেন সেখানে দর্শনটা, ভাবটা কি করে লুকিয়ে আছে। বাংলার ভাবচর্চার ধারা অসাধারণ শক্তিশালী, আমাদের কোনো ধারণা নেই। অত্যন্ত ডিপ লেভেলে তার বিভিন্ন রকম তার একটা কাজ আছে, যেটা হয়তো আমার কিছু কিছু লেখা আমি হয়তো আমাদের বলেছি, লিখেছি, বা আগামী দিনে আশা করি যে আদম যখন এসছেন এসব নিয়ে আমরা অনেক ভালো গবেষণা করতে পারবো। কেমন? এরপরে আমি যেটা মার্ক্সের পরে যেটা একজনের কথা পড়তে বলবো, সেগুলো ফুকো। ফুকোর আপনি যারা ক্ষমতার কথা যারা করেছেন, আমি যে ফুকো একদম হেগেলের কথা বললো না, মার্ক্সের কথা বলে নাই, মানে নাই, একদম নতুন কথা বলা শুরু করে। ক্ষমতা কি? ক্ষমতা তুমি ক্ষমতা। ফুকোর এটা বোঝানো তোমার মধ্যে দিয়ে ক্ষমতা কাজ করে, তোমার মধ্য দিয়ে ক্ষমতা কাজ করে না। তুমি যেভাবে বিভিন্ন রকম চিন্তা চেতনাটা গ্রহণ করো, যারা ক্ষমতাবান শ্রেণী তার দ্বারা নিজেকে পরিচালিত করো, তো তুমি তো স্বয়ং ক্ষমতা উৎপাদন এবং এটা বাস্তবায়নের ক্ষেত্র। তোমার শরীরই তো ক্ষমতা বাস্তবায়ন এর ক্ষেত্র। ফলে ফুকো আরেকটা দিকে আমাদেরকে নিয়ে গেছে, এবং যেটা আমাদেরকে বুঝতে খুব সুবিধা গেছে। মার্ক্সের কাছে খুব আলাদা তা কিন্তু না। আমি একটা ছোট উদাহরণ দিয়ে আমি অন্যদিকে চলে যাবো, যেহেতু আমি অনেক সময় নিয়ে নিচ্ছি। সেটা হলো এই, আপনারা যারা টেলিভিশন দেখেন, অধিকাংশ জিনিস আপনারা কিনেন কিন্তু বিজ্ঞাপন দেখে, ঠিক না? তার মানে বিজ্ঞাপন কোম্পানি আপনার মনকে ম্যানিপুলেট করতে পারে। আপনি যেটাকে আপনার ইচ্ছা মনে করছেন যে আমি একটা কেয়ার সাবান কিনতে গেছি, আসলে তো আপনি কেয়ার সাবান কিনতে যান নাই। ওই যে বিজ্ঞাপনটা দেখছেন যে একটা মেয়ে সাবান নিচে বসে সাবান ঢুলতেছে আর সে কি গোসল করতেছে, আপনি ওটাও কিন্তু মনে মনে
প্লিজ, হাসির ব্যাপার না, সিরিয়াস ব্যাপার। এটা নাই, ঠিক, ওকে। তাহলে আমরা কি করি, আমাদের কিন্তু সত্যিকার সোকল সাবজেক্টিভিটি এবং আমি স্বাধীন, আমার একটা স্বাধীন সত্তা আছে, এটা ননসেন্স। আপনার কোনো স্বাধীন সত্তা নেই। এটা ফুকো আমাদেরকে শিখিয়েছে। এবং ফুকো শিখবার পরে ফুকো বিপদে পড়ে গিয়ে যখন ইরান বিপ্লব হলো, স্বাধীন সত্তা যদি না থাকে তাহলে বিপ্লবটা হলো কেমন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, যে কোত্থেকে এই যে বিপ্লবের আকাঙ্ক্ষা, বিপ্লবের অভিপ্রায়টা জন্ম হয় কোথা থেকে, কেন? যে বিদ্যমান যে ব্যবস্থা, এটা আমার কর্তাকে নিয়ন্ত্রণ করছে, আমার সত্তাকে নিয়ন্ত্রণ করছে, আমার জীবনকে নিয়ন্ত্রণ করছে অর্থনীতি দ্বারা, বিভিন্নভাবে সে আমাকে নিয়ন্ত্রণ করছে। এই বিপ্লব কেন আপনি করবেন? তারপরে কোথা থেকে বিপ্লবের ইচ্ছা আসে? আপনি আমাকে এখন বুঝিয়ে বলেন যে এই যে সাইদ 2 হাত তুলে বুকে বুলেট পেতে দিল, যে তার জীবনেরকে ঝুঁকিতে ফেলে দিয়ে জীবের জীবনকে তুচ্ছ করে সে পারমার্থিক জীবনকে বেছে নিল, এই অভিপ্রায়টা কোথা থেকে এলো? কোথা থেকে এলো? এটা কি অভিপ্রায়? কিভাবে এটা সম্ভব? এর কোন উত্তর আজ অবধি কোন দার্শনিক আমাদেরকে দিতে পারে নাই। এখন আমি যে দর্শন, যে দর্শনটা এর কিছুটা ব্যাখ্যা আপনাদেরকে দিতে পারে বলে মনে করি, এটা বললে আপনারা আমাকে এখান থেকে বের করে দেবেন, বর্তমান আমার বিরুদ্ধে বন্ধন করবেন। এটার কনসেপ্টটা ইসলামের জিহাদ ধারণার সঙ্গে জড়িত। জিহাদ হলো একটা কনসেপ্ট যেখানে ব্যক্তি তার জীবের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েও তার অভিপ্রায়কে সে বাস্তবায়ন করতে রাজি থাকে। ঠিক ফুকো এটাই বোঝার জন্য ইরানে চলে গেছে, গিয়ে সে আবিষ্কার করলো পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি। এ নিয়ে আমি আমার বই মার্কস, ফুকো এবং রুহানিয়াতে কিছু আলোচনা করেছি, আপনারা করলে দেখবেন যে সেখান মধ্যে এই জিনিসটা রয়েছে। তাহলে বুদ্ধিবৃত্তিকভাবে আমাদের বোঝা দরকার যে ঠিকই আমাদের সমাজে এরকম কি মুগ্ধ, কি সাইদ, কি এরকম এই শহীদরা যুগে যুগে মানুষ এটা করেছে। এই কথা যে শুধু আপনার ফুকো বলেছে তা কিন্তু নয়, হেগেলও তো তারই কথা বলছে যে মানুষ একটা অদ্ভুত জীব। হেগেল বলতে মানুষের সঙ্গে জন্তু জানোয়ারের পার্থক্য কোথায়? হেগেলের প্রশ্ন, মজার প্রশ্ন, কি পার্থক্য? আপনি জানেন কি পার্থক্য? জানি না, সেটা অ্যারিস্টটল বলেছে, হেগেল মানে নেই। জি, কি দর্শন কিন্তু মজার, চিন্তা করতে, এই যে সজীব চিন্তা, হেগেল বলতে খুব সহজ, মানুষ আত্মহত্যা করে, জীব আত্মহত্যা করতে পারে না। যে নিজেকে আমিকে বিসর্জন দিতে পারে নিজের দ্বারা, এটা খুব উন্নত একটা আমি যে পারে, এটা মানুষ পারে, এটা জীবের পক্ষে সম্ভব না। ঠিক আছে তো? এবং আপনি যারা আগামবেন পড়েছেন এই ইদানিং কালে, যদি আপনি একটা ল্যাঙ্গুয়েজ এন্ড ডেথ পড়েন, আপনার দেখতে এটা অত্যন্ত ব্রিলিয়েন্ট একটা বই, যেখানে দেখা গেছে যে মানুষ নশ্বর এবং তার যে চিন্তা, তার যে নশ্বরতা, এই নশ্বরতাকে সে সামনে রেখে তার সমস্ত জীবনটা সে পালন করে। এমনকি মানুষের ভাষাও, যেহেতু মানুষ নশ্বর, সেই কারণে তার মধ্যে ভাষা উৎপত্তি হয়। এই জন্য নয় যে সে অমর থাকতে চায়, এটা নয়, সে ভাষার আগেও ভয়েস যেটা থাকে আমার মধ্যে, অনামক অচেনা বচন বাগেন্দ্রীয় না সম্ভবে, যে লালন ফকির যেটা বলেছে, যে যাকে আমি উচ্চারণ করতে চাই, যার নাম নাই, যে অচিহ্নিত, যদি আমি উচ্চারণ করতে চাই, আমি কিন্তু উচ্চারণ করতে পারি না, কারণ সেখানে বাগেন্দ্রীয় আমার বাকযন্ত্র কাজ করে না। এই যে লালনের দেহাত্মবাদ, কিন্তু এখানে লালনের দেহাত্মবাদ, আপনারা যখন তন্ত্র করছেন, লালনের দেখুন তন্ত্র করছেন, এই যে মৌনতা, সাইলেন্স, আর এটা আগামবেন এটাকে বলছে ইনোসেন্স। খুবই দুর্দান্ত মেয়ে। ওই কবে আমাদের এখানে গ্রামে বসে এক লোক ওই যে ল্যাঙ্গুয়েজ এন্ড ডেথের তত্ত্বটা 2 কি 3 লাইনে বলে যাচ্ছে, আর আমরা ইটালিতে দেখতেছি দরজা আগামবেন, এটা তার দেখাতে বোঝা যাচ্ছে বিশাল একটা বই লেগে ফেলেছে। ঠিক আছে না? এখন আপনারা যদি বলেন যে হ্যাঁ কবিতা কি এটা পারি করতে, আমি তো কবি, আমার তো একটুখানি কবিতার পক্ষে পাত থাকবে, এটা দোষ দিতে পারবেন না, কবিতা পারে কেমন
ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি, এক লাইনে হাইডেগার বুঝে দিয়েছে আপনারা, এক লাইনে হাইডেগার লিভিং ইন টাইম। সে পড়ে পুরো জায়গা থেকে মানুষ কি এই ব্যাখ্যা করতে করতে পাগল শিশু করতে পারবে। কমলাকান্ত এক লাইন খেলে বলছে যে ঠিক আছে মা কালী, তুই তো কালী, তুই তো বলতেছিস যে সবার আগে তুমি মহাকাল, কাল বা সময়েরও আগে তুমি আসছো। যদি তাই হয় মাগো, তো তোমার গলায় মানুষের মুন্ডমালা কোথা থেকে আইলো, এটা কোথায় পাইলা? ফলে সময় তো মানুষের বাইরে তো সময় বলে কিছু নাই, মানুষের সময়। দেখুন দর্শন কিভাবে কাজ করে, কাব্য কিভাবে ধারণ করে। আমি জানি না আপনি এই গানটা শুনেছেন কিনা, কমলাকান্তের অসাধারণ গান। বাংলার ভাবান্তরের ইতিহাসে কমলাকান্ত অত্যন্ত অত্যন্ত শক্তিশালী একজন মানুষ। তো আমার যে মূল থিসিস, আমি এটা লাইন বাই লাইন পড়ি না, আপনার বোর হয়ে যাবেন, কিন্তু যদি যদি আমাকে দয়া করেন, এটা যদি আপনাদের কাছে পৌঁছায় ছাপাইয়ে বা আমি একটা ঠিক করে আপনি পড়বেন। আর আশা করি আমার এই বক্তব্যটা তার সঙ্গে হয়তো যাবে, এই কথার সঙ্গে আমি একটু করবো, আশা করি আপনারা আনন্দ পাবেন। আমার বিনীত যে অনুরোধ আপনাদের কাছে, আশা করি আজকে যদি এতটা বছর পরে আমার এই আশাটা যদি সার্থক তখনই হবে যদি আপনারা আমার সঙ্গে বিশ্বাস করেন যে আমাদের আগামী দিনের লড়াই বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক। এবং আমাদের একজন মাননীয় উপদেষ্টা এখানে হাজির আছেন, তাকেও বলতে চাই যে আপনাদের মন্ত্রণালয়ের মধ্যে দুটো মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ, আরগুলোর কোনো মূল্য নেই। একটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় আর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। যদি এই দুটাকে আপনারা ঠিক লোক বসাতে না পারেন, এই গণ অভ্যুত্থান ধ্বংস হয়ে যাবে, আমাদের আরো 50 বছর লাগবে ফিরে আসতে। ফলে সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক লড়াই এবং সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক লড়াই আমি আপনাদের সকলকে আমার সঙ্গে আহ্বান জানাচ্ছি। লড়াইয়ের ময়দানে সকলকে অনেক অনেক ধন্যবাদ। সমৃদ্ধ বক্তৃতা শুনছিলেন। বক্তৃতা প্রদান করলেন বরেণ্য কবি ও দার্শনিক ফরহাদ মাঝার। এবার সভাপতির ভাষণ। সভাপতির ভাষণ প্রদানের জন্য আমি এখন বরেণ্য শিক্ষাবিদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে বিনীত অনুরোধ করছি। সুধীবৃন্দ, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বাচ্চাদের নিয়ে মা বাবা সবাই রাস্তায় আসেন এবং এখানে ওখানে সেখানে নানান অনুষ্ঠান হয়, সেগুলো দেখেন। এই জন্য রাস্তায় চলাচল কঠিন, আস্তে আস্তে অনেকখানি দেরি হয়ে গেল। সেজন্য ফরহাদ মাঝার সবটা বক্তব্য আমি শুনতে পারিনি, তখন হয়তো মিনিট 15 সময়ের বক্তব্য শুনিনি। তবে একটা জিনিস আমি উপলব্ধি করেছি, সেটা হলো যে মস্কো বিলুপ্ত হয়ে যাওয়ার, সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে যাওয়ার পরে গোটা পৃথিবী জুড়ে রাজনৈতিক চিন্তায় এবং কাজকর্মে খুব বড় রকমের পরিবর্তন ঘটে গেছে। মার্ক্সবাদের বিরুদ্ধ পক্ষ যারা, তারা খুব অনুপ্রাণিত হয়েছেন যে আমরা তো আগে থেকেই ধারণা করে আসছি মার্ক্সবাদ বেশি দূর যেতে পারবে না, চলবে না। আর যারা মার্ক্সবাদী ধারার ছিলেন, সমাজতান্ত্রিক চিন্তা করতেন, তারা এই মস্কোর যে বিলুপ্তি সোভিয়েত ইউনিয়নের, এটাকে পরবর্তী দেখেছেন এবং তাদের মনে সংশয় জেগেছে যে মার্ক্সবাদ, লেনিনবাদ, মার্ক্সের চিন্তাধারা, এই মতাদর্শ নিয়ে এগুলো যাবে না, পরিবর্তন করতে হবে। এছাড়া অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব দিক দিয়েই নানা পরিবর্তন মানুষের মনে ঘটে গেছে। এই বাস্তবতার মধ্যে আদর্শ এবং ধর্ম, কিংবা ধর্ম এবং আদর্শ, এই বিষয়ে ফরহাদ মাঝার আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা লক্ষ্য করেছি যে 1972 থেকেই ধর্ম নিরপেক্ষতা নিয়ে অনেক বাদ প্রতিবাদ, আলোচনা সমালোচনা হয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, সেই সঙ্গে আন্তর্জাতিকতাবাদ, এইসব সম্পর্কে যত আলোচনা হয়েছে তার চাইতে অনেক বেশি আলোচনা 1972 সাল থেকে এই ধর্ম নিরপেক্ষতা, ধর্ম বিশ্বাস,
এই নিয়ে হয়েছে। এবং এই বিতর্ক যত হয়েছে, ধীরে ধীরে যারা ধর্ম ব্যাপারে উদাসীন ছিলেন, শুক্রবারেও মসজিদে যেতেন না, ঈদের দিনেও নামাজ পড়তে যেতেন না, এই ধরনের যে বিপুল সংখ্যক লোক ছিল, তাদের কারো কারো মধ্যে এবং অনেকের মধ্যে নতুন করে ধর্মকে অবলম্বন করে চলার বক্তব্য সামনে এসেছে। শেখ মুজিব প্রাইম মিনিস্টার থাকাকালে একসময় তো জোরে সোরে বোঝাতে চেষ্টা করলেন যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, সবাই সব ধর্ম প্রচার করবে, রাষ্ট্র কোনো ধর্মের পক্ষে কিংবা বিপক্ষে কাজ করবে না। বেশ কিছু সময় শেখ সাহেব এটা বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের বামপন্থী দলগুলোর ভেতর থেকে খুব জোরে শুনে বলা হয়েছে এবং পত্র পত্রিকা সেগুলো ছেপেওছে যে এই ধর্ম নিরপেক্ষতা নাস্তিকতা। শেখ মুজিব কি নাস্তিক যে তিনি ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করবেন? এই বলে ধর্ম বিষয়ে শেখ মুজিবের যে একটু কমেন্ট, এটার বিরূপ সমালোচনা করেছে। পরবর্তীকালে জিয়াউর রহমানের আমলে তো মাদ্রাসা, মসজিদ, মাজার অল্প সময়ের মধ্যে অনেক তৈরি হয়েছে। মাদ্রাসা, মসজিদ, মাজার শিক্ষা ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তন করেছেন, ধর্মীয় জাগরণ একরকম চেষ্টা করেছেন। এরশাদের আমলে জিয়াউর রহমানের ধারাই ধরে অগ্রসর হয়েছেন, কিন্তু তিনি ডেভেলপমেন্ট ব্যাপারটাতে বেশি গুরুত্ব দিতেন, যে সমাজের সব মানুষ উপকৃত হবে এরকম যেসব কাজ, এই রাস্তাঘাট নির্মাণ এবং এর আনুষঙ্গিক নানা কাজ, এগুলো দ্বারা জনগণ উপকৃত হতে পারে, এইসব বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আর এরশাদ চরম প্রতিকূলতার মধ্যেও যে ক্ষমতায় টিকেছিলেন 9 বছর, এটাও একটা গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। এবং আমাদের দেখা দরকার কি কারণে এতদিন ক্ষমতাসীন থাকতে পারলেন এরশাদ। জনসাধারণের মধ্যে এরশাদের প্রতি এরশাদের প্রতি বিরূপতা কম ছিল, কিন্তু ঢাকা শহরে ছাত্র তরুণদের মধ্যে, সাংবাদিকদের এবং শিক্ষিত লোকদের মধ্যে এরশাদের বিরুদ্ধে প্রচার প্রচারণা খুব বেশি ছিল। ঢাকা, চট্টগ্রাম এইসব থেকে শেষ পর্যন্ত এরশাদ পদত্যাগ ঘোষণা করে পদত্যাগ করেছেন ইত্যাদি। তো আমি ধর্ম প্রসঙ্গেই বলছিলাম যে ধর্মের বিরুদ্ধে যখন বক্তব্য প্রকাশ করেছেন গুরুত্বপূর্ণ কোনো কোনো ব্যক্তি, তখন তারা মানে তাদের সাপোর্টারের সংখ্যা, সমর্থকের সংখ্যা বাড়াতে পারেননি। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও তাই হয়েছে। ধর্ম সম্পর্কে অনেকেই নীরব থেকে পক্ষে বা বিপক্ষে কোনো কথা না বলে থেকেছেন। আবার সরাসরি যারা ধর্মের বিরুদ্ধে বলেছেন তারা প্রচার পেয়েছেন খুব বেশি। যেমন ধরেন অধ্যাপক আহমদ শরীফ, অধ্যাপক হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিন, দাউদ হায়দার, এরকম আরো 2-3 জন আছেন, বেশি না। তারা প্রত্যক্ষভাবে স্পষ্টভাবে জোর গলায় সভা সমিতিতে এবং লেখার মধ্যেও ইসলামের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন, ধর্মের বিরুদ্ধে। তো এর ফল তাদের পক্ষে যায়নি। আহমদ শরীফের যে বিপুল সমর্থন ছিল, অনেকে তাকে অন্ধভাবে ভক্তি করত, এইটা কমে গেছে। হুমায়ুন আজাদ তরুণ লেখক হিসেবে যেভাবে আত্মপ্রকাশ করেছিলেন, অনেকের মনে বিরাট আশা সৃষ্টি হয়েছিল যে বাংলা ভাষায় হুমায়ুন আজাদ নিশ্চয়ই এমন কিছু লিখবে যেটা আমাদের জাতির মনকে পুনর্গঠিত করবে, উন্নত করবে এবং সর্বজনীন কল্যাণ হবে। কিন্তু হুমায়ুন আজাদ যখন ধর্মের বিরুদ্ধে বলতে লিখতে লাগলেন এবং একটা পর্যায়ে তো তাকে হত্যা করার জন্য ওই আক্রমণই করেছিল এই ধর্মপন্থী লোকেরা, মানে ধর্মপন্থী অর্ডিনারি লোকেরা না, ওই যে কি একটা অর্গানাইজেশন ছিল জেহাদি, সেই অর্গানাইজেশনের লোকেরা, জামাতি ইসলামী নয়। তো এইভাবে ধর্ম নিয়ে যে বিরোধ, এটা বাড়তে লাগলো। আর যারা ধর্ম নিরপেক্ষতা চান, তা থেকে ধর্ম নিরপেক্ষতা ইউরোপে সেকুলারিজম যে একেবারেই ভিন্ন অন্য কিছু, এইটা জামাত ইসলাম থেকে পুস্তক পুস্তিকা বের করে বলা হয়েছে। আমি জামাত ইসলামের কোনো কোনো লেখা পড়ে দেখেছি যে তারা
তাদের দৃষ্টিভঙ্গি থেকে তাদের প্রয়োজনে অত্যন্ত সুন্দরভাবে উদ্ধৃতি দিয়ে বিভিন্ন ওয়েস্টার্ন দার্শনিকদের সোশিওলজিস্টদের উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে ধর্মনিরপেক্ষতা প্রকৃতপক্ষে ধর্মহীনতা, মানে অলৌকিক কোনো কিছু বিশ্বাস না করার মতাদর্শ, আল্লাহ, রসুল, বেহেশত, দোজখ, কিয়ামত, আরো এইরকম যে বিষয়গুলো আছে অলৌকিক। ইউরোপে ধর্ম নিরপেক্ষরা বলতে এই অলৌকিক বিষয়াদিতে সম্পূর্ণ অবিশ্বাস ব্যক্ত করা। বিজ্ঞানীরা, দার্শনিকেরা ওইভাবে দেখেছেন। আইনস্টাইনের লেখা আছে, আইনস্টাইন বলছেন যে আমি নাস্তিক নই, আমার ধর্ম বিজ্ঞানের ধর্ম, এবং বিজ্ঞানের একজন বিজ্ঞানীর এবং বিজ্ঞানের কি দৃষ্টিভঙ্গি ধর্মের প্রতি সেটা তিনি যথাসাধ্য কারো মনে আঘাত না দিয়ে লিখবার চেষ্টা করেছেন। অনেকে বলছেন যে আইনস্টাইন তো ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, তো বিশ্বাসী যে ছিলেন সেটা তো প্রমাণ দিয়ে লিখতে হবে। আইনস্টাইনকে কিভাবে জানা যায়, বোঝা যায়, তারপরে বলা যাবে যে আইনস্টাইন ঈশ্বর বিশ্বাসী ছিলেন। অন্য যারা বৈজ্ঞানিক পাশ্চাত্য জগতে, তারা তো সাধারণভাবে কোনো অলৌকিক বিষয়ে সম্মতি দিতেন না যে এর অস্তিত্ব আছে। প্রমাণ না পেলে কেন আমরা মানব? আমরা অনুসন্ধান করবো, প্রমাণ যখন পাবো তখন মানব। এই পৃথিবীতে আমাদের জন্ম, মৃত্যু, জীবন এটা অর্থহীন নয়, এটাকে অর্থময় করতে হবে আমাদের সর্বজনীন কল্যাণের কাজের মধ্য দিয়ে, এবং আমার নিজের স্বার্থ এই সর্বজনীন কাজের মধ্যে থাকবে। এইভাবে নানা রকম বিতর্ক হয়েছে। পরে মৌলবাদ বিরোধী আন্দোলন একটা হলো। এই মৌলবাদ বিরোধী আন্দোলনে যেভাবে কথাবার্তা বলা হয়েছে, কেউ কেউ লিখেছেন, এইটার প্রতিক্রিয়ায় আরো বেশি সংখ্যক লোক ধর্মের দিকে গিয়েছেন। একটা কথা ইসলাম অবলম্বন যারা করেন তারা বলেন যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনযাত্রায় যা কিছু প্রয়োজন তার সব কিছু সম্পর্কে ইসলামে সরাসরি বক্তব্য আছে, অথবা কিছুটা পরোক্ষভাবে বক্তব্য আছে, এবং কমপ্লিট কোড অফ লাইফ এই হিসাবে ইসলামকে অবলম্বন করলে মুসলমানদের এবং বিশ্বব্যাপী অন্য নানা ধর্মের মধ্যে লোকদেরও উপকার হবে। এইগুলো এক একজনের এক এক বিশ্বাস, সেই বিশ্বাস অনুযায়ী বক্তব্য। সাধারণভাবে আমি বলবো যে বিজ্ঞানের কল্যাণেই তো আবিষ্কার, উদ্ভাবন ইত্যাদি হয়েছে, এবং বিস্ময়কর সব ঘটনাও ঘটেছে। এই যে কম্পিউটার, ইন্টারনেট, এর সাথে রিলেটেড বিষয় আছে, এগুলো তো সব রকম গাল গল্প, রাক্ষস কুক্ষসের গল্প থেকে নানা রকম গল্প, আলাউদ্দিনের আশ্চর্য, এই সব কিছুকে পেছনে ফেলে দিয়ে মানুষের সৃষ্টি, এই যে কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি, এইটা সম্ভব হয়েছে। তো বিজ্ঞানের প্রতি বোধহয় আমাদের সকলেরই ভক্তি, শ্রদ্ধা, সমর্থন থাকা উচিত। আমি আবার বলছি, বিজ্ঞানের প্রতি, বিজ্ঞানীদের প্রতি সাধারণভাবে আমাদের সকলেরই শ্রদ্ধা, ভক্তি, সমর্থন থাকা উচিত। কারণ বিজ্ঞানের কল্যাণে আমরা আজকে যে কমফোর্টেবল লাইফ, ভালো মানে আরামদায়ক জীবনযাপন করতে পারছি, এটা বিজ্ঞানের কল্যাণ। বিজ্ঞান মানুষকে শ্রম করা থেকে অনেকখানি মুক্তি দিয়েছে, মানুষকে এই জীবন জগৎ থেকে বুঝতেও সাহায্য করেছে। আর যেগুলো অলৌকিক বিশ্বাস প্রত্যেক ধর্মেই আছে, সেই অলৌকিক শক্তির কোনো প্রমাণ, কোনো কিছু কোনোভাবেই পাওয়া যায় না। অনেক বিজ্ঞানী অনুসন্ধান করেছেন। সেই জন্য ইউরোপে ওই অলৌকিক ব্যাপারগুলোতে প্রমাণ সাপেক্ষ হতে পারে আমাদের মত। অনুসন্ধান করবো, যদি পাই তখন মানবো, যতদিন পর্যন্ত পাবো না ততদিন সেগুলিকে মানবো না, এরকম নানান চিন্তা ভাবনা হয়েছে। জওহরলাল নেহেরু ভারতে সেকুলারিজম কথাটা খুব পছন্দ করতেন এবং বলতেন যে ভারতের একটা মূল নীতি হওয়া উচিত সেকুলারিজম এর সমর্থন, এবং ভারত এত নানা ধর্মের, নানান মতের, নানান ভাষার, আঞ্চলিক মানে নানান বৈচিত্র্যের দেশ, এই দেশে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে ধর্মনিরপেক্ষতা দরকার। নানাভাবে তিনি আর্টিকেল লিখে এটা জনসাধারণকে বোঝাবার চেষ্টা করেছেন, শিক্ষিত লোকদের বোঝাবার চেষ্টা করেছেন। কিন্তু কনস্টিটিউশনে এই
শব্দটা রাষ্ট্রীয় আন্দোলনে গ্রহণ করতে জওহরলাল নেহরু রাজি হননি। তার একটা যুক্তি নিশ্চয়ই ছিল যে বিষয়টা সকলের আলোচনার মধ্যে থাকলে, প্রতিযোগিতার মধ্যে থাকলে একরকম, কিন্তু কনস্টিটিউশনে লিখলেই তো এর পাল্টা বক্তব্য যারা দেবে তারা সামনে আসবে এবং তারা অনেক কিছু বলতে দেবে। এই কারণে জওহরলাল নেহরু এই কথাটা কনস্টিটিউশনে ঢোকাতে রাজি হননি। আমাদের বাংলাদেশের সংবিধানে তো ধর্মনিরপেক্ষতা 1971 সালে তাজউদ্দিন আহমদ রাজের নীতি তৈরি করেছিলেন স্বাধীন বাংলাদেশে, তাতে ছিল। পরবর্তীকালে শেখ মুজিব তিনিও এই ধর্মনিরপেক্ষতার শব্দটা রাষ্ট্রীয় আদর্শের জায়গায় রেখেছেন। বাংলাদেশের কনস্টিটিউশন প্রথমে হলো। তো এই ধর্মনিরপেক্ষতাকে নিয়ে কিন্তু বিতর্ক থামেনি। এটা আস্তিকতা নাস্তিকতার বিতর্কে পর্যবসিত হয়েছে। একটা মজার ব্যাপার আমি দেখেছি, অধ্যাপক আহমদ শরীফ, অধ্যাপক হুমায়ুন রাজা, আরো 2-3 শিক্ষক যারা বাইরে নানান কিছুতে লেখেন এবং লেখক হিসেবে যাদের পরিচয় আছে, ভালো পরিচিতি আছে তাদের, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, তো তারা যখন এই মৌলবাদ বিরোধী আন্দোলনে খুব উদ্গ্রীব হলেন এবং এইটা বক্তৃতার মাধ্যমে লেখার মাধ্যমে করছেন, তখন ফল আগের মতোই উল্টো দেখা গেল যে ধর্ম নিরপেক্ষতার পক্ষে লোক কমছে আর ধর্মীয় ধারায় লোকের সংখ্যা অনেক বেড়েছে। এবং এখনো লক্ষ্য করলে দেখবেন যে ধর্মীয় লোকের সংখ্যা ক্রমাগত বেড়েছে। কার ধর্ম বিশ্বাস কেমন, কি জন্য লোকে ধার্মিক করতে, এগুলো অনুসন্ধান করে দেখা দরকার। স্থূল করে মন্তব্য আমি করতে চাই না। এক কথায় বলা যায় যে রাজনীতিতে এবং অন্যান্য নানান কর্মক্ষেত্রে ধর্মীয় ধারা, মুসলমানদের ধর্মীয় ধারার সমর্থকের সংখ্যা, লোকের সংখ্যা, সক্রিয় লোকের সংখ্যা অনেক বেড়েছে। আজকে আওয়ামী লীগ মানে রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত হয়ে যাওয়া আওয়ামী লীগের, তো এই উৎখাতের আগে পরে তো এইভাবে ঘটনাগুলি চলছে। আমাদের দেশের মানুষ যুক্তির দিকে, বুদ্ধির দিকে, বিজ্ঞান ইত্যাদির দিকে অগ্রসর হচ্ছিল। বাঙালি হিন্দু সমাজে প্রকৃতপক্ষে, হিন্দু সমাজে প্রকৃতপক্ষে রাজা রামমোহন এর সময় থেকেই, রামমোহনের প্রধান কাজের মাধ্যমে এই ধর্ম বিষয়ে তিনি নিজে, রামমোহন এবং আরো কেউ কেউ গভীরভাবে জানতে চেষ্টা করেছেন। ধর্ম সম্পর্কে যতই জেনেছেন ততই তাদের মন ধর্ম থেকে মানে যুক্তি, বুদ্ধি, বিজ্ঞানের দিকে অগ্রসর হয়েছে। তবে রাজনৈতিক বিতর্ক অনেক সময় যৌক্তিক, বিবেকসম্মত বিষয় অতিক্রম করে স্বার্থগত নানা দিকে চলে যায় এবং তার ফলে রাজনীতি কল্যাণকর না থেকে কিছু লোকের মানে সুবিধা হাসিলের উপায় হয়ে যায়। এইসব বিষয় আমাদের বিচার করা দরকার। আমাদের এখানে ইসলামের বিরুদ্ধে অনেকেই স্পষ্টভাবে, লিখিতভাবে কথা বলেছেন। অধ্যাপক আহমদ শরীফ সাহেব মারা যাওয়ার বছর খানেক আগে ওই জাতীয় জাদুঘরের যে অডিটোরিয়াম, বেগম সফিয়া কামাল হল, ওইখানে একটা সভায় বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতায় তিনি খুব উগ্রভাবে এবং তীব্রভাবে ইসলামের বিরুদ্ধে বলেছিলেন যে 1400 বছর ধরে ইসলামে কি ভাব পেয়েছে। তিনি তার ভাষায়, তার স্টাইলে খুব তীব্রভাবে এবং খুব উদ্গ্রীবভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন। অজ্ঞ, মূর্খ এবং ইতশ্রেণীর লোকদের মধ্যে 1400 বছর ধরে ইসলাম টিকে আছে। তো আমিও সেই সময় মঞ্চে উপবিষ্ট ছিলাম এবং আমি শরীফের সভাপতি হিসেবে শেষে বক্তব্য করেছেন। আমি ওই ধরনের কোনো কথা একেবারেই ধারে কাছে ছিলাম না। আহমদ শরীফ সাহেবকেও বোঝাবার ধর্মের বিরুদ্ধে কথা বলে ধর্মকে মানুষের জীবন থেকে সরিয়ে নেওয়া যাবে না। ওই সময়টাতে মৌলবাদ বিরোধী আন্দোলনের কিছু আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী আরো কেউ কেউ ইসলামের বিরুদ্ধে
খোঁজা দিয়ে অনেক কথা বলেছেন। তারপরে দেখা গেল যারা ধর্ম সম্পর্কে উদাসীন ছিলেন তারা নতুন করে ধর্ম সম্পর্কে কি বলে সক্রিয় হলেন। তো এইসব পরিবর্তন কেন কিভাবে হয় আমাদের ইতিহাসে অন্তত গত 53 বছরের ইতিহাস থেকে সেটা আমাদের জানার বোঝার খোঁজ করার দরকার আছে। ধর্ম সম্পর্কে হুমায়ুন আজাদ অথবা তসলিমা নাসরিন, দাউদ হায়দার তারা যেভাবে কথা বলছেন আসলে সেই রকম না, অন্যরকম। তারা তো সব থেকেই মিথ্যা ভ্রান্ত, সুবিধার জন্য কেউ কেউ, নেতা হওয়ার জন্য কেউ কেউ ধর্ম প্রচার করেছে ইত্যাদি জাতীয় কথা। একটা ব্যাপার যে ইসলাম ধর্ম অবলম্বন করে ইসলাম ধর্ম অবলম্বন করে যারা ছিলেন তারা অনেকেই নানাভাবে এই মৌলবাদ বিরোধী আন্দোলন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইসলামের বিরুদ্ধে কিছু কিছু কমেন্ট, এগুলো নিয়ে তর্ক বিতর্ক করেছেন। যারা রাজনীতি করেন, ক্ষমতায় যেতে চান, ক্ষমতায় যাবেন অথবা ক্ষমতায় আসে, ধর্মটা তাদের অনেকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করতে চেয়েছেন। এবং এই গত 50-60 বছরের মধ্যে যারা ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রকাশ্যভাবে কথা বলে এই চেষ্টা করেছেন, তাদের দল, তাদের নেতৃত্ব বড় হয়নি, একটু একটু করে ক্ষয় পেয়েছে। অন্যদিকে ধর্মীয় শক্তিতে যারা আছেন তাদের চিন্তা ভাবনা ইত্যাদি একটু একটু করে বাড়ছে। আমার এটা ধারণা, আপনারা বিবেচনা করে দেখবেন। তো এইসব থেকে ধর্ম সম্পর্কে আমরা নানা বিশ্বাসের, নানার মতে, নানা ধর্মের লোক হতে পারি, আমাদের চিন্তা করতে হবে। আর একটা রাষ্ট্রের, একটা জাতির রাজনীতি এবং সরকার যদি উন্নত চরিত্রের হয়, ভালো হয়, তাহলে জনগণেরও অনেক উপকার তারা করতে পারে। আর যদি সেই সরকার সুবিধাবাদী হন তাহলে সেই ধরনের সরকার দ্বারা সাধারণ মানুষের, কোটি কোটি মানুষের তেমন কোনো উপকার হয় না। ধর্ম বিশ্বাস থাকবে, ধর্মের প্রতি অবিশ্বাসও থাকবে, এর মধ্যে একটা শান্তিপূর্ণ সহ অবস্থান খোঁজ করা দরকার। হযরত মুহাম্মদ মদিনা সনদ তৈরি করেছিলেন। হযরত মুহাম্মদ রাষ্ট্রপ্রধান ছিলেন, মদিনা রাষ্ট্রের, আজকের ভাষায় বলে মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। তিনি দল গঠন করেছেন, মজলিসে শোরা করেছেন, সেনাবাহিনী গঠন করেছেন, তিনি নিজে যুদ্ধ ভ্রমণ করেছেন, সব যুদ্ধে তিনি জয়ী হয়েছেন, কেবল উহুদের যুদ্ধে পরাজিত হয়েছেন এবং তখন আমাদের নিজের যুদ্ধের মধ্যে দুটো দাঁত ভেঙে গিয়েছিল। কাজে হযরত মুহাম্মদ যুদ্ধ থেকে দূরে ছিলেন না, সেনাবাহিনী গঠন থেকে দূরে ছিলেন না। এইসব ব্যাপার বুঝতে হবে। ইসলামকে বুঝতে হলে আমাদের দরকার প্রথমে হযরত মুহাম্মদের কালে, অন্তত হযরত মুহাম্মদের জন্মের 50 বছর আগে থেকে আরবের ইতিহাস, তখন মানুষের জীবন কেমন ছিল, কিভাবে শাসন পদ্ধতি ছিল, মানুষের আচার আচরণের, কথাবার্তায় ভালো মন্দ কি ছিল ইত্যাদি বিষয় জানতে হবে। এবং একটা অন্ধকার যুগে হযরত মুহাম্মদের আত্মপ্রকাশ এবং এই অন্ধকারের শক্তিগুলোকে তিনি বুঝতে চাইতেন এবং তা থেকে মানে সকলের, জনসাধারণের নিজেরও মুক্তি কিভাবে সম্ভব এটা চিন্তা করতেন। এবং এই চিন্তার মধ্যে দিয়ে এক সময় 40 বছর বয়সে তিনি বললেন যে আল্লাহ তাআলা আমার কাছে জিবরাইল এই এই কথা বলেছেন। এবং কোরআন শরীফ আদ্যন্ত সবটাই ওই জিবরাইলের মারফত আল্লাহ মুহাম্মদের কাছে পাঠিয়েছেন এবং কিছু লোকে হযরত মুহাম্মদের কাছ থেকে শুনে সেই মানে কি বলে কোরআনের যে সূরা এগুলো মুখস্থ রেখেছেন এবং হযরত ওসমানের কালে এইগুলো লিখিত একটা মানে একটা রূপ দেন যে কত ধরনের টেক্সট পাওয়া গেছে, 3 জন 4 জন 5 জনের 4-5 রকমের টেক্সট, সেইগুলো সমন্বিত করে একটা এরকম যে কোরআন যেটা আমরা এখন পাই, এই কোরআন হযরত বলে ওই সময়ে হয়েছে। তো এইগুলো মানে দারুণভাবে বুঝতে চেষ্টা করা দরকার। আমার উপলব্ধি এই যে অলৌকিক বিষয়গুলো বিজ্ঞান বিরোধী
কাণ্ডজ্ঞান বিরোধী এবং আরো অনেক কিছু। এই দিকটা মানে আলাদা করে রেখে আমরা যদি শাসন প্রণালী, জনজীবনের কল্যাণ ইত্যাদি দিকটা দেখি, তাহলে আমরা ধর্মকে মানে সকলের জন্য কল্যাণকর এই রূপে বুঝতে পারবো। আজকে যে তালেবান, আরো অনেকগুলো শক্তি আছে আফগানিস্তানে, তালেবানরা ক্ষমতাসীন, তারা ইসলামকে যেভাবে বর্ণনা করেন, কথা বলেন, সেগুলো কি ঠিক? আর সাধারণভাবে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সর্বজনীন শান্তি কামনা করে ইত্যাদি বলে যে ধর্ম বিশ্বাস আমরা আমাদের দেশে পাই, ওটা তো এই আফগানিস্তানের ইসলাম কিংবা মধ্যপ্রাচ্যের আরো নানা দেশে যে ৬-৭টা নামে যারা ইসলাম প্রচার করছেন তাদের থেকে একেবারে ভিন্ন। তো এই সব জিনিসও একটু খোঁজ করে দেখা দরকার। ধর্ম সম্পর্কে আমাদের মানে বাস্তবসম্মত জ্ঞান এবং বিকৃত না করে প্রকৃত যে অবস্থায় আছে সেই অবস্থায় আমাদের জানা দরকার। গণতন্ত্রের কথা আসলে, গণতন্ত্র তো বাংলাদেশে মোটেই ডেভেলপ করেনি। রামমোহনের রচনাবলীতে নেই, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইত্যাদি রবীন্দ্রনাথ পর্যন্ত বা তারপরে আসলেও দেখবো যে তাদের লেখায় তো এই ব্যাপারগুলো নেই। এই মৌলবাদ একটা কথা বলছে, জিহাদের কথা বললেন, জিহাদের কথাটা ছিল মুসলমানদের মধ্যে, অন্যরাও জেনেছেন। এবং আফগানিস্তানের লোকেরা জিহাদ বলতে যা বোঝেন, মৌলানা মওদুদি কি জিহাদ বলতে ওইরকম কিছু বুঝিয়েছিলেন? এরকম অনেক কিছু ইসলামের ভেতরে থেকেই এই গ্রন্থাদি অবলম্বন করে আগের যারা চিন্তাবিদ ছিলেন তাদের চিন্তাধারা অবলম্বন করে বোঝা দরকার। আমাদের দেশে যারা ধর্মনিরপেক্ষতার কথা সবচেয়ে জোরে সোরে বলেছেন এক সময়ে এবং ধর্মের বিরুদ্ধে অনেকেই কথাবার্তা লিখেছেন, বলেছেন, তারা কিন্তু এরকম ভাবে মানে অ্যানালিটিক্যালি বুঝতে চাননি। অথবা আহমদ শরীফ সাহেব কিছুটা চেয়েছেন এবং ইসলাম সম্পর্কে ধারণা তার ভালোই ছিল, কিন্তু তিনি ইসলামের যে দিকটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা যাবে সেইগুলো আলোচনায় সামনে এনেছেন। যাই হোক, ধর্ম খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং মানুষের জীবনযাত্রায় আদর্শেরও গুরুত্ব আছে। আদর্শ কি? মানুষ জন্মগতভাবে যে জীবন লাভ করেন এই জীবন নিয়ে সন্তুষ্ট থাকেন না। দেখা যায় একটু একটু করে বয়স বাড়তে বাড়তে সকলের মনেই এই অবস্থা থেকে আরো উন্নত ভালো অবস্থা তো মানুষের হতে পারে, আমাদের সকলের হতে পারে, এইসব চিন্তা করেন। এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ লোকের এই চিন্তা, এই যে আগ্রহ, এটা কমে যায়, একসময় বিলীন হয়ে যায়। কিন্তু এই অসংখ্য মানুষের মধ্যে 1, 2, 5, 7 লোক থাকেন যারা এই ধারার চিন্তা আরো করেন এবং সবচেয়ে ভালো অবস্থা কি হতে পারে তার একটা কল্পিত রূপ চিন্তা করে সামনে আনেন। গণতন্ত্র তো সেই রকম আদর্শ। মানুষের জীবনযাত্রার জন্য রাজনীতিতে গণতন্ত্র দরকার। এবং কেন? এটা নানাভাবে ইউরোপের নানা দেশে দার্শনিকেরা লিখেছেন, বলেছেন। তো সেই দিক থেকে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, এই আদর্শগুলো সম্পর্কে আমাদের উপলব্ধি করা দরকার, জানা দরকার। এবং এই সব আদর্শ তো ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ বলে যে ব্যাপারটা বলেন, তার মোকাবেলা এই গণতন্ত্র দিয়ে করা মনে হয় সম্ভব না। সমাজতন্ত্র এই ধরনের ধারণা ভিত্তিতে সম্ভব না। এইখানে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। তো এগুলো নিয়ে বললে আরো অনেক কথা বলার সুযোগ আছে। তো সভা আরম্ভ হয়েছে দেরিতে, সেই জন্য মানে আর কথায় আমি যাচ্ছি না। মাহমুদ স্যার যে বক্তব্য অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেগুলো শুনতে গিয়ে আপনাদের মনে হয়তো কোনো কোনো প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নের উত্তর আপনারা সন্ধান করবেন। আমিও কথা বলেছি, এর থেকেও করে প্রশ্ন আপনাদের মনে রাখতে পারেন, সেগুলো অবলম্বন করে আপনাদের স্বাধীনভাবে প্রত্যেকের চিন্তা করা উচিত। এবং একটা কথা আছে, a life unexamined is the worst living, প্রাচীন জীবন যাপনযোগ্য নয়। তো এইখানে আমাদের মানে জীবন, সমাজ, জাতি, রাষ্ট্র, আন্তর্জাতিক সম্পর্ক, এগুলোকে
সমালোচনার দৃষ্টিতে বিচার বিবেচনা করে নিজ নিজ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সুধীবৃন্দ, সভাপতি মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হল আজকের বক্তৃতা অনুষ্ঠানের সকল আয়োজন। মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় মূল বক্তা সভাপতি মহোদয় এবং স্বাগত বক্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং উপস্থিত সুধী আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।